আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে রসায়নের ধারণা যে চ্যাপ্টার সেটা। তো রসায়নের ধারণা যে চ্যাপ্টার, এখানে যদি আমরা সবকিছু কমপ্লিট করতে পারি, আমাদের এই ক্লাসগুলো একদম ওয়ান শট আমরা নিব। আমরা চেষ্টা করব একদম একটা ক্লাসের মধ্যেই পুরো চ্যাপ্টারটার এ টু জেড শেষ করে দেওয়ার। ঠিক আছে? তো আপনাদের যাদের আসলে সামনে টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা যাদের সামনে, তাদের জন্য একটা জিনিস হবে, সেটা হলো রসায়নের যে সমস্যাগুলো আছে সেগুলো একদম এ টু জেড সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আর এই রসায়ন যদি আমরা ভালোভাবে শিখতে চাই, তাহলে আমাদেরকে বেসিক কনসেপ্ট যেটা সেটার একদম গভীরে প্রবেশ করতে হবে। তাছাড়া আমরা রসায়ন শিখতে পারবো না। রসায়ন শিখতে গেলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের মূল বইটাকে ভালোভাবে শিখতে হবে। মূল বই সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা রসায়ন সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবো। আর আমরা সবাই জানি, আমাদের সকলেরই ধারণা আছে যে আমাদের একটি প্রস্তাবিত সংশোধিত রুটিন দেওয়া হয়েছে। প্রস্তাবিত একটি রুটিন দেওয়া হয়েছে। এই রুটিনে 7ই জানুয়ারি পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? তো এই পরীক্ষা যেহেতু 7ই জানুয়ারি শুরু হবে, সেই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো এই পরীক্ষার এইটাকে মূল ডেট ধরে সংশোধন হোক বা না হোক আমাদের পড়াশোনা চালায় যাওয়া উচিত। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে আমার নেট বা কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। আর এই রসায়নের ধারণা যখন আমরা পড়ব, তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। হ্যাঁ, আমরা বই দেখে দেখে একদম খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব, যাতে করে আসলে আমরা সকল টপিকস খুব সুন্দরভাবে শেষ করতে পারি। আচ্ছা, আর এইখানে আমরা যা কিছু করব সেগুলো যেন আমাদের পরীক্ষার জন্য খুব ইফেক্টিভ হয়, সেটা নিয়ে কথা বলার জন্যই আমি আছি তোমাদের সাথে। আর দেখো যে তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তারা রসায়ন বইটা হাতে পেয়েছো। একদম শুরু থেকে আমরা শুরু করব। আমরা প্রথমত দেখেন কিছু মেজারিং সিলিন্ডার, গোলতলি ফ্লাস্ক, এগুলোর মধ্যে আমরা কনিক্যাল ফ্লাস্ক এগুলো দেখছি। এখন এই অধ্যায়ের প্রথমত যে জিনিসটুকু আমাদের লাগবে সেটা আমি আপনাদেরকে দাগায় দিই। দেখেন, রসায়ন পরিচিতি। এখানে আমরা একটু জিনিস পড়াশোনা করব। রসায়ন পরিচিতিতে দ্য ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রিতে বলা হয়েছে যে প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না, ঘর বাড়ি বানাতে জানতো না, এমনকি রান্না করে খেতে জানতো না। আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে, তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে। বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে। ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি ঘটছে তা দেখতে পাচ্ছে। এগুলোর সবকিছুই হলো বিজ্ঞানের অবদান। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো মানবজাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো। বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। এখন পরে দেখেন যে এখানে প্রশ্ন হলো, রসায়ন কি? বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন প্রকৃতি, ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তরকালে শক্তি, মূলত তাপশক্তির শোষণ নিঃসরণ আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। এই জায়গাটাকে আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। এরপরে দেখেন যে আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লৌহ নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। এখানে কিছু জিনিস আমাদের পড়ার সাথে সাথে মনে রাখা লাগবে। যে দেখেন এখানে বলা হয়েছে যে আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লৌহ নির্মিত জিনিস রেখে দিলে মরিচা পড়ে। তাহলে আমরা এখান থেকে প্রথম যে জিনিসটা মনে রাখবো সেটা হলো মরিচার সংকেত। আমরা প্রথম যে জিনিসটা মনে রাখবো এটা হলো কি বলেন তো বাবা? মরিচার সংকেত। মরিচার সংকেত হচ্ছে Fe2O3 n মোল পানি বা n অণু পানি, n মোল পানি, যেটা বলবেন হবে। এরপরে দেখেন যে বলা হয়েছে যে মরিচা পড়ে বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ এবং সুগন্ধি নিষ্কাশন করা হয়, আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রসায়নের কতিপয় উদাহরণ বলা যায়।
প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখবো আমরা, প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। এগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সেই প্রাচীনকাল থেকে মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করে। এর পরের লাইনটা গুরুত্বপূর্ণ, খুবই বেশি। খ্রিস্টপূর্ব 3500, কত 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এই দুটি তরলকে একত্রে মেশানো হয় অথবা মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে বা অ্যালয়তে পরিণত করা হয়। দেখেন এখানে আমাদের প্রত্যেকটা লাইন A to Z মনে রাখা লাগবে। মনে রাখবো খ্রিস্টপূর্ব 3500, খ্রিস্টপূর্ব কত 3500 অব্দে কি কি কপার এবং টিন ধাতু মনে রাখবো হচ্ছে কি কপার প্লাস হচ্ছে কি টিন ধাতু। এই দুটোকে আমরা তাপ দিয়ে তাপ দিব, কি দিব, কপার এবং টিন ধাতুকে আমরা কি দিব, প্লাস তাপ। কপার এবং টিন ধাতুকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা গলে যাবে, হ্যাঁ, গলে একটা তরল পরিণত হবে। এই গলিত তরল কপার এবং টিনকে যদি আমরা তাপ দিই তাহলে তরল হবে, সেটা হচ্ছে গলিত। এই গলিত যে তরলটা আছে সেটাকে আমরা ঠান্ডা করব, কি করব, এটাকে এই মিশ্রণ, এটাকে আবার তারপরে মেশাবো। মেশানোর পর আমরা এই মিশ্রণকে কি করব, মিশ্রণকে আমরা ঠান্ডা করব মাইনাস তাপ। ওটা ছিল প্লাস তাপ এবং হচ্ছে কি বলুন তো মাইনাস তাপ। মিশ্রণকে ঠান্ডা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাবো হলো কঠিন সংকর ধাতু। মিশ্রণকে ঠান্ডা করলে আমরা পাবো হচ্ছে কঠিন সংকর ধাতু। কি পাবো, মিশ্রণকে ঠান্ডা করলে আমরা পাবো হচ্ছে কঠিন সংকর ধাতু। এই সংকর ধাতুকে আমরা ইংলিশে বলবি হচ্ছে অ্যালয়। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যালয়। হ্যাঁ, এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। এখান থেকে আমাদের লাস্ট লাইন মনে রাখবো, এই সংকর ধাতুটার নাম হচ্ছে কি বলুন তো ব্রোঞ্জ। এখন এই ব্রোঞ্জ দিয়ে কি কি তৈরি করা হয়, ব্রোঞ্জ দিয়ে আমরা যদি প্রথমত মনে রাখবো অস্ত্র তৈরি করা হয়, অস্ত্র তৈরি করা হয়। তারপরে আমরা মনে রাখবো হচ্ছে কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি এসব তৈরি করা হয়। তাহলে দেখেন দেখেন যে প্রথমত আমরা মনে রাখবো খ্রিস্টপূর্ব 3500 অব্দে কপার এবং টিন ধাতু। দেখেন কপারের যদি আমরা যাই, কপার এটা হলো 29 নম্বর মৌল, আর SN অর্থাৎ টিন এটা হলো আমাদের 50 নম্বর মৌল। কত নাম্বার, 50 নম্বর মৌল। এই দুইটা ধাতুকে তাপ দেওয়া হবে, তাপ দিয়ে কি করানো হবে, মেশানো হবে, বা তাপ দিয়ে কিসে পরিণত করা হবে, তরলে পরিণত হবে। তরলটাকে তারপরে কি করা হবে, ঠান্ডা করা হবে। ঠান্ডা মানে তরলটাকে মেশানোর পর ঠান্ডা করা হবে। ঠান্ডা করলে আমরা নতুন যে ধাতুটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে সংকর ধাতু। এই সংকর ধাতুটার নাম হলো ব্রোঞ্জ। এই সংকর ধাতুটার নাম হলো কি ব্রোঞ্জ। একই জিনিস আরেকবার লিখলাম, এই ব্রোঞ্জ ব্যবহার করে কি তৈরি করা হয়, অস্ত্রপাতি তৈরি করা হয় এবং হচ্ছে কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয়। এটা একটু আমরা মনে রাখবো, ঠিক আছে, এটা একটু আমরা অবশ্যই মনে রাখবো। এখন তারপরে দেখেন যে কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অনেক কাজে অস্ত্র ব্যবহার করা হতো। ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্য থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। ব্রোঞ্জের মতো মানুষ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং এবং কি করেছে, এটা যদি আমরা দেখি যে বিভিন্ন কাজে সেগুলোকে ব্যবহার করছে। এখন প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 300 খাতা কলম যদি হাতে থাকে, আপনার এসএসসি পরীক্ষার যে রসায়ন সেটা 12 দিনে শেষ হয়ে যাবে। আমি প্রত্যেক দিন এটা একটা ওয়ান শট ক্লাস, প্রত্যেক দিনে আমরা একটা করে চ্যাপ্টার শেষ করে দেব, ঠিক আছে। এবং এই চ্যাপ্টার শেষ করেই শুধুমাত্র আমরা বই রিডিং করে যাবো এমনটা নয়, আমরা বিগত সময়ে যে বোর্ড প্রশ্নগুলো আসছে আমরা ক্লাসের শেষে সলভ করব, যাতে করে আমাদের কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে পড়তে না হয় যে আমি এই প্রশ্নটা পারি না, এই প্রশ্নটা পারি না, শুধু বেসিক পড়েছি, সৃজনশীল সলভ করিনি, কিংবা বহু নির্বাচনী সলভ করিনি, এরকম যেন আমার না হয়। সেই জিনিসটা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করবো। দেখেন আমরা মনে রাখবো হচ্ছে 380 অব্দ, এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে 380 অব্দ। এখানে বিজ্ঞানীর নাম মনে রাখবো হচ্ছে ডেমোক্রিটাস।
ডেমোক্রিটাস কি বলছিলেন যে একটা মৌলিক পদার্থকে আমরা পর্যায়ক্রমে ভাঙতে থাকবো, পর্যায়ক্রমে যখন ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে যাব দেখা যাবে তখন আর ওই মৌলিক পদার্থটাকে ভাঙা যাবে না। তিনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে অ্যাটম। তিনি এই পদার্থের নাম দিয়েছিলেন হচ্ছে কি অ্যাটম। তো ইংলিশে আমরা এটাকে নাম, সে বলেছিল হচ্ছে অ্যাটম, বাংলায় আমরা মনে রাখবো হলো অ্যাটমের বাংলা হচ্ছে পরমাণু। ডেমোক্রিটাস সাহেব বলেছিলেন যে পরমাণু বা অ্যাটম হচ্ছে অবিভাজ্য। পরমাণু বা অ্যাটম হচ্ছে কি বলেন তো? অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? অবিভাজ্য মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না। অবিভাজ্য মানে আমরা মনে রাখবো হচ্ছে যাকে আর কি করা যায় না, যাকে আর ভাঙা যায় না। যেহেতু তাকে আর ভাঙা যাবে না, তার মানে সেটি এক ধরনের একদম স্থির পদার্থ আমরা বলতে পারি, বা যে পদার্থকে আর কোনোভাবে নড়চড় করা সম্ভব না, সেটা ইনডিভিজিবল বা অবিভাজ্য। এই অবিভাজ্যের ইংলিশ হচ্ছে ইনডিভিজিবল। ঠিক আছে, ইনডিভিজিবল বা অবিভাজ্য। ভিতরে হয়তো গেছে। দেখেন প্রায় একই সময় ভারতীয় দার্শনিক কোনাদ হবে আসলে এখানে লিখেছে, কোনাডা অনুর ধারণা প্রকাশ করেছিলেন। তাহলে আমরা এখানে মনে রাখবো ভারতীয় বিজ্ঞানী কোনাদ। ভারতীয় বিজ্ঞানী, ওনার নাম ছিল হচ্ছে কোনাদ। কোনাদ কিসের ধারণা দিয়েছিলেন? অণু। কোনাদ ধারণা দিয়েছিলেন কি? অণু। দেখেন আমাদের পর্যায় সারণীতে হোক আর রসায়নে যদি আমরা বলি যে মৌলিক পদার্থ বলি বা আর মৌল বলি, মৌলিক পদার্থ অথবা আমরা বলতে পারি হচ্ছে মৌল, মোট হলো 118টি। 118টি। এর মধ্যে এই মৌলিক পদার্থ বা মৌল অথবা আমরা বলবো হচ্ছে পরমাণু হচ্ছে 118টি। মোট পরমাণুর সংখ্যা হইল কতটি? 118টি। যেহেতু 118টি, এই 118টার মধ্যে কিছু শ্রেণী বিভাগ নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। আমরা শুধুমাত্র স্কুল কলেজগুলোতে এই বইটা রিডিং করলে বিপদে পড়বো। ঠিক আছে, এই 118টার মধ্যে 98টা মৌল আছে যারা প্রকৃতিতে পাওয়া যায়, এবং 20টা মৌল আছে যাদেরকে গবেষণাগারে পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে বা পরিবেশের সাথেই পাওয়া যায় হচ্ছে কয়টি? 98টি। তার মধ্যে আবার মানব দেহেই পাওয়া যায় 26টি। মানব দেহে মৌলের সংখ্যা হচ্ছে কতটি? 26টি। মানে আমাদের দেহে হচ্ছে ল্যাবরেটরি বা রাসায়নিক গবেষণাগার, ল্যাবরেটরি বা রসায়ন গবেষণাগার, রসায়ন গবেষণাগার, ঠিক আছে, বা রসায়ন গবেষণাগারে পাওয়া যাবে হচ্ছে কয়টি? 20টি। এখন আমি যেটাতে আসতেছিলাম যে কণাদ অণুর ধারণা দিয়েছিলেন, সেই ধারণাটা কিভাবে দিয়েছিলেন দেখেন। আমরা জানি যে পরমাণু এবং পরমাণু, পরমাণু প্লাস কি বলেন তো পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। অর্থাৎ অণুকে ভাঙা যাবে। কণাদের যে ধারণা সেটা হচ্ছে অণুকে কি করা যাবে? ভাঙা যাবে। অর্থাৎ দুটি পরমাণু মিলে একটি অণু তৈরি হবে। এখন অণুকে ভাঙলে পরমাণু বোঝা, এখন পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু কণাদ স্পষ্টত কিছু বলেননি। কিন্তু পরবর্তীতে যদি আমরা দেখি যে অ্যাটমের ধারণার অনুরূপ, মানে উনি অণুকে ভাঙছিলেন কিন্তু পরমাণুকে উনি ভাঙতে পারেন নাই। এখন দেখেন পরে যেটা হচ্ছে যে কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। এই লাইনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও দার্শনিক অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা মনে করতেন যে সকল পদার্থই মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে তৈরি। সকল পদার্থ, এইটা মনে রাখবো হচ্ছে সকল পদার্থ কি দিয়ে তৈরি? মাটি, পানি, বায়ু আর কি বলেন তো? আগুন। এই সকল পদার্থ মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে তৈরি, এই ধারণাটা বা এই কথাটা বলেছিলেন হচ্ছে অ্যারিস্টটল। এই কথাটা আমাদের বলেছিলেন হচ্ছে অ্যারিস্টটল। অ্যাটমের যে ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণই করে নাই। পারমাণবিক তত্ত্বে বলি বা পরমাণুবাদ যে তত্ত্ব, পরমাণু সম্পর্কে পরমাণুবাদ তত্ত্ব, এই তত্ত্বে জন ডাল্টন বলেছিলেন যে পরমাণুর কোনো কি নাই, স্বাধীন অস্তিত্ব নাই। হ্যাঁ, কোন ধরনের যৌগ বা যৌগমূলক সৃষ্টি করতে পারে। তো সরাসরি উনি পরমাণুর সম্পর্কে যে যিনি ধারণা পোষণ করেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, উনিও বলেছিলেন কি? বলেছিলেন কাকে? ডেমোক্রিটাস। উনি সমর্থন করেছিলেন কাকে?
ডেমোক্রিটাসের থিওরি ছিল সেটা, ডেমোক্রিটাস। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আমরা ডিটেলস শিখবো যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দরকার। দেখেন এরপরে কেমিস্ট্রি শব্দের যে উৎপত্তি সেটাতে বলা হয়েছে মধ্যযুগে আরব মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা, এখানে তিনটা মৌলের কথা বলা আছে। একটা হলো কপার, একটা টিন, আর একটা হলো সীসা। কপার প্লাস টিন প্লাস হচ্ছে কি সীসা, এই তিন ধরনের মৌল এগুলোকে ব্যবহার করে তারা একটা জিনিসই চেষ্টা করেছিলেন, যে সোনার মতো মূল্যবান ধাতু তৈরি করার জন্য, বা সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন, সোনা তৈরি করতে চেয়েছিলেন। এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে কপার, টিন এবং সীসা এই ধাতুগুলোকে কি করছিলেন, যে ইত্যাদি মূল স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহা ঔষধ তৈরি করা যা খেলে মানুষ কি হবে না, দেখেন যে তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহা ঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে অনেক পদার্থ তৈরি করেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। এই লাইনটা আমরা নোট করব। হ্যাঁ, এই লাইনগুলো অবশ্যই আমরা কি করব, নোট করব। আমরা শুধুমাত্র বলছি স্লাইড দেখে দেখে বা টিভি দেখে দেখে শুধু মুখস্থই করব না, আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আমরা লেখারও চেষ্টা করব। প্রাচীন এবং মধ্যযুগীয় রসায়ন চর্চা, বা এইখানে যেটা বলা হয়েছে দেখেন, যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। ঠিক আছে, আলকেমি বলা হতো, গবেষকদের বলা হতো আলকেমিস্ট। তাহলে আমরা মনে রাখবো মধ্যযুগীয় মধ্যযুগীয় আরবদের মধ্যযুগীয় আরবদের রসায়ন চর্চাকে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। কি বলা হতো? আলকেমি বলা হয়। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, মধ্যযুগীয় আরবদের রসায়ন চর্চার নাম হচ্ছে আলকেমি। এখন এখানে যদি আপনি আসেন যে আলকেমি তাদেরকে আলকেমিস্ট কাদেরকে বলা হতো, অর্থাৎ আরবদের সময়ে বা মধ্যযুগীয় সময়ে যারা রসায়ন চর্চা করতো তাদেরকে আলকেমিস্ট বা রসায়নবিদ বলা হতো। এখন দেখেন যে আলকেমি শব্দটি হচ্ছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকেমি বলেন তো, আলকেমি এই শব্দটা আসছে হচ্ছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকেমি শব্দটা আসছে আরবি শব্দ কোন জায়গা থেকে? আলকিমিয়া। আরবি শব্দ হচ্ছে আল কিমিয়া থেকে আসছে। এখন দেখেন আলকিমিয়া শব্দটি আসছে কিমি থেকে, বা কেমি বা কিমি শব্দ থেকে আছে। দেখেন আলকিমিয়া শব্দটা আসছে কিমি থেকে থেকে কিমি। তো কিমি বা আমরা মনে রাখবো হচ্ছে এখানে কেমি। কি মনে রাখবো? কিমি, বা মনে রাখবো হলো কেমি বা কিমি। এখান থেকে দেখেন এই কেমি শব্দ থেকে কেমিস্ট্রির উপর উৎপত্তি। এরপর আমরা মনে রাখবো এখান থেকে হলো কেমি, এই কেমি থেকে হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। কেমিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি বলুন তো? রসায়ন। আচ্ছা, আমি আশা করি এতদূর পর্যন্ত ইন ডিটেলস যতটুকু দরকার ততটুকু বোঝাতে পেরেছি। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝাইতে পারছি। এখন দেখেন যে এখানে আর তেমন কিছু করতে হবে না। আমরা যদি সামনে আগাইতে থাকি, যে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। এখানে জনক বলা হয়ে থাকে শব্দ থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যে দেখেন তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলোর তার কাছে পরিষ্কার ছিল না। এরপর দেখেন তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাপসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকার এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ভ্যান ল্যাপসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এখন দেখেন আমরা এইখান থেকে দুইটা লাইন মনে রাখবো। প্রথম যে লাইনটা মনে রাখবো হচ্ছে আদি রসায়নের জনক। আদি
রসায়নের জনক, আদি রসায়নের জনক। এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান, এটা মনে রাখবো। কালো কালি দিয়ে আমি যেটা লিখবো সেটা একটু আরো ভালোভাবে মনে রাখতে হবে। কালো কালি দিয়ে যেটা লিখতেছি সেটা হচ্ছে আধুনিক রসায়নের জনক। অলরেডি আমাদের এখানে লেখাই আছে, তাও আমি আর একবার লিখে দিচ্ছি যে আধুনিক রসায়নের জনক। তার নাম হচ্ছে অ্যান্টনি ভন ল্যাপসি। তার নাম হচ্ছে অ্যান্টনি ল্যাপসি। অ্যান্টনি কি বলে এটা? তার নাম হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। বানানটা একটু দেখে নিলাম তার নামের, এই জন্য। এখন পরের লাইনে আসেন। এরপরে আসেন, দেখেন যে রসায়ন একটা সহজ সংজ্ঞা দিয়েছে, যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য মনে রাখবো এবং পদার্থের রূপান্তর বা পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। আমরা রসায়নের সংজ্ঞাটা একটু সহজভাবে দিয়ে দিই। আমি একটু পূর্ণাঙ্গ সংজ্ঞা লেখার চেষ্টা করি যাতে করে আমরা এই সংজ্ঞাটা পরীক্ষায় লিখতে পারি। হ্যাঁ, বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, কি মনে রাখবো? পদার্থের গঠন, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন। এক, পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য, পদার্থের ধর্ম বা কি বলেন তো বৈশিষ্ট্য। আর একটা মনে রাখবো হচ্ছে পদার্থের রূপান্তর বা পরিবর্তন, পদার্থের যাহাই রূপান্তর তাহাই পরিবর্তন, রূপান্তর বা মনে রাখবো হলো কি পরিবর্তন নিয়ে, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এটা লেখা আছে, এই সংজ্ঞাটাই ভালোভাবে মনে রাখবো যে বিজ্ঞানের যে সেটা পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য, পদার্থের রূপান্তর বা পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। দেখেন এই কলমটা আছে না, এই কলমটা কিছু না কিছু পদার্থ দিয়ে গঠিত হয়েছে, তার মানে এটা হলো পদার্থের গঠন। এটা নিজেও একটা পদার্থ, কারণ একটা ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে এটা অবশ্যই বাধার সৃষ্টি করবে। এটার হচ্ছে ধর্ম ও বৈশিষ্ট্য আছে। এই কলমটা ধর্ম হচ্ছে, প্রথমত ধর্ম হচ্ছে এটা পরিবেশ দূষণ করবে, ঠিক আছে। দ্বিতীয় ধর্ম হচ্ছে আমরা যদি বলি এই কলমটা দিয়ে আমরা বোর্ডে লিখতে পারবো বা হোয়াইট বোর্ডে লিখতে পারবো, ব্ল্যাক বোর্ডে কিন্তু লিখতে পারবো না, লিখলেও সেটা ফলপ্রসূ হবে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর পরিবর্তন হবে। দেখবেন এই কলমটাতে লিখতে লিখতে একটা সময় আমার কলমে কালি শেষ হয়ে যাবে, দ্যাটস মিন এর পরিবর্তন সংঘটিত হবে, ওজন কমতে থাকবে, এরকম কালির তো ওজন আছে। এই আলোচনার যে জায়গা থেকে আমি এইটুকু শেষ করতে পারছি যে রসায়ন পর্যন্ত, জাস্ট রসায়নের বেসিক যে ধারণাগুলো ছিল আমরা সেগুলো শেষ করতে পারছি। এখন পরের জায়গাতে আপনি যদি আসেন, নেক্সট লেভেলে যদি আমরা আসি, তাহলে কি আলোচনা করব সেটা নিয়ে একটু কথা বলি। আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে যদি আমরা আসি, আমরা এবার দেখবো যে কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি কেন, সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। তো দেখেন যে দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় রচনার দৃষ্টিকোণ, এই শখটা থেকে আমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, আমরা এখান থেকে ভুল করে বারবার বাসায় ফিরে চলে আসি। এই জিনিস যেন আমাদের না হয়। আমরা কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, মনে রাখবো কাঁচা আমের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তো এখন কাঁচা আমের ক্ষেত্রে যদি আমরা আসি, যে কাঁচা আম, কাঁচা আমের মধ্যে প্রথমত যে জিনিসটা থাকে, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, আর এই অ্যাসিড হলো টক স্বাদযুক্ত। অ্যাসিড হচ্ছে কি টক স্বাদযুক্ত। কাঁচা আম টক হওয়ার কারণ হলো অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড থাকে, আর আমরা জানি অ্যাসিড হলো টক স্বাদযুক্ত। অ্যাসিড কি টক স্বাদযুক্ত, যেহেতু অ্যাসিড টক স্বাদযুক্ত তাই কাঁচা আম কি হবে টক। এই কাঁচা আমের মধ্যে কি কি অ্যাসিড থাকে, আমরা প্রথমত যেটা মনে রাখবো সেটা হলো সাকসিনিক অ্যাসিড। কাঁচা আমের মধ্যে থাকে হলো সাকসিনিক অ্যাসিড। 2 নম্বর বৈশিষ্ট্য বা 2 নম্বর কথা যদি আমরা বলি, আর কি অ্যাসিড থাকে, কাঁচা আমের মধ্যে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাহলে কাঁচা আমের মধ্যে থাকে সাকসিনিক অ্যাসিড, কাঁচা আমের মধ্যে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড।
এই ম্যালাইক অ্যাসিড আর কোথায় থাকতে পারে? আমি আপনাকে বলি, ম্যালাইক অ্যাসিড আরেক জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে আপেলের মধ্যে থাকে। কার মধ্যে থাকে? আপেলের মধ্যে থাকে। আর এই সাকসেনিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি বলি, সাকসেনিক অ্যাসিড আরেক জায়গায় থাকে, সেটা হচ্ছে কামরাঙ্গা। তার মধ্যে থাকে কামরাঙ্গা। আচ্ছা যাক, এরপরে দেখেন, ফলে কাঁচা আম টক, কিন্তু আম যখন পাকে তখন অ্যাসিডগুলো পরিবর্তন ঘটে। তাহলে এই কাঁচা আমের পাকলে কি হয়? কাঁচা আম একটা সময় পাকে। এই পাকার জন্য এদের একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের নাম মনে রাখবো হলো রাসায়নিক পরিবর্তন। এটাই পরীক্ষায় আসে। কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। কাঁচা আমে কি ধরনের রাসায়নিক পরিবর্তন হয়, বা আম পাকতে কি 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 যৌগ ব্যবহার করা হয়? মনে রাখবো হচ্ছে ইথিলিন এর কারণে আম পেকে কি হয়? আম পাকে। এটার নাম আমরা মনে রাখবো হচ্ছে ইথিলিন অক্সাইড। ঠিক আছে? তো এই কাঁচা আম পেকে তখন আমাদের কি হয়? পাকা আম। তখন আম কি হয়? পাকা আম। তো আমের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলি, এই পাকা আম যখন হয় তখন আমের মধ্যে যে দুইটা জিনিস থাকে, একটা নাম হচ্ছে গ্লুকোজ। একজনের নাম কি হবে? গ্লুকোজ। আর ২ নম্বর আমরা মনে রাখবো হলো ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা জানি এই দুটো হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। এটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। যেহেতু মিষ্টি স্বাদযুক্ত, তাই আমরা একটা জিনিস ভালোভাবে মনে রাখবো যে কাঁচা আম টক, পাকা আম কি মিষ্টি। কারণ কাঁচা আমের মধ্যে থাকে অ্যাসিড, আর পাকা আমের মধ্যে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এরা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত, তাই পাকা আম মিষ্টি। কাঁচা আমের মধ্যে অ্যাসিড থাকে, যেহেতু অ্যাসিড থাকার কারণে অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। অ্যাসিড কি? টক। এই অ্যাসিড টক হওয়ার কারণে কাঁচা আম টক হয়। কাঁচা আম কি হয়? টক হয়। আর এই পাকা আম এখানে কি হবে? মিষ্টি। এখানে অবশ্যই আমরা এই আম পাকার জন্য ইথিলিন অক্সাইড দায়ী দায়ী এবং এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিষ্টি স্বাদযুক্ত, অ্যাসিড টক স্বাদযুক্ত। এই জিনিসগুলো একটু ডিপলি বা গভীরভাবে চিন্তা ভাবনা করে মনে রাখবো। তাহলে আমাদের জন্য রসায়নের এই জায়গাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখেন, আমাদের দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা হলো যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এবং ইত্যাদির যে দহন। মনে রাখবো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম ইত্যাদির প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে তৈরি, অর্থাৎ হাইড্রোজেন এবং কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। এগুলো সবগুলোই হচ্ছে হাইড্রোকার্বন দ্বারা তৈরি। আমরা এখানে মনে রাখবো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে মোম। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, তারপরে কি বললাম তো? প্রাকৃতিক গ্যাস, আর একটা জিনিস হলো মোম। এই তিনটা জিনিসই একটা কমন জিনিস দিয়ে তৈরি, সেটার নাম কি? এই তিনটা জিনিস একটা কমন জিনিস দিয়ে তৈরি, এটার নাম আমরা মনে রাখবো হলো হাইড্রোকার্বন। এটার নাম আমরা মনে রাখবো হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোজেন এবং কি দ্বারা গঠিত? তারা কার্বন দ্বারা গঠিত। তো এই হাইড্রোকার্বনের মধ্যে আমরা যদি প্রাকৃতিক গ্যাসের উপাদান চিন্তা করতে যাই, প্রাকৃতিক গ্যাসের মধ্যে আমাদের থাকে হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে হলো ইথেন। কি থাকে? ইথেন। প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে হলো প্রোপেন, C3H8, C4H10, C5H হলো 12। তো প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হলো 80%। কত পার্সেন্ট? 80%। ইথেনের পরিমাণ কত? 7%। প্রোপেনের পরিমাণ হলো 6%। বিউটেন এবং আইসোবিউটেন এখানে থাকে হলো 4%। আর এটা থাকে হলো 3%। দেখেন, 4 আর 3 7, 7 7 14, আর 6 20, আর 80 কত? 100। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখবো, সেই জিনিসটা হলো যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন দেশের? মানে আমাদের যে দেশ সেটা হচ্ছে কি? বাংলাদেশ। এর প্রাকৃতিক গ্যাসে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট? 99.99% কি থাকে? মিথেন। এই মিথেন থাকা ভালো না খারাপ? অবশ্যই ভালো। তখন এই গ্যাসটাকে রিসাইকেল বা পুনঃচক্রায়ন বা এই গ্যাসটাকে তখন আর করতে হয় না, আপনার নিষ্কাশন করে বা বিভিন্ন ধাতু টাতুর সংস্পর্শে নিয়ে এসে এই গ্যাসটাকে রিফাইন করতে হয় না। ঠিক আছে? বা রিফাইনারিতে নিতে হয় না, আমরা সরাসরি এই গ্যাসটা ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? 99.99%। এরপর আপনি একটু বোঝার চেষ্টা করবেন, সেটা হলো আমি যতদূর পর্যন্ত বলেছি এতদূর পর্যন্ত যদি মনে রাখেন তাহলে আপনার জন্য খুবই ভালো।
এরপরে দেখেন পেটের অ্যাসিডিটি। হ্যাঁ, আমি তাও এই জায়গাটা একটু বলি যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস, যেমন এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। এটা অবশ্যই আমরা মনে রাখবো। এরপরে দেখেন পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো কেন খাইতে হবে সেটা আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবো। কারণ এখান থেকে আমাদের ক নাম্বার প্রশ্ন হতে পারে, এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আছে, আমরা যখন শেষে এমসিকিউ সলভ করবো তখন দেখাবো। তো দেখেন এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নেন। পেটের অ্যাসিডিটি, হ্যাঁ, আমি বই দেখে পড়াচ্ছি কারণ বইটা আমাদের অনেকে বাসায় পড়ি না। আর এ না পড়ার কারণে আমাদের কাছে রসায়ন কঠিন হয়ে যায়, আমরা রসায়নের কনসেপ্টগুলো ক্লিয়ার বুঝতে পারি না। আমি এই জন্য এ টু জেড ওয়ান শট ক্লাসের মাধ্যমে এ টু জেড ইন ডিটেলস শেষ করানোর চেষ্টা করব। ঠিক আছে, 12টা ক্লাসে রসায়ন একদম পানি পানি হয়ে যাবে। সেই পানি পানি ডায়লগ একজনের ছিল। দেখ, আমরা বলি যে পেটের অ্যাসিডিটি, পেটের অ্যাসিডিটি মনে রাখবো হচ্ছে কি বলেন তো, পেটের অ্যাসিডিটি। পেটের অ্যাসিডিটি কেন হয়? দেখেন আমাদের পাকস্থলী আছে, আমাদের কি আছে বলেন তো? আমাদের পাকস্থলী যে আসলে দেখতে কেমন, পাকস্থলী এখনই আমার কাছে কঠিন হয়ে গেল। এই ধরেন এরকম আর কি, এটা হচ্ছে আমাদের কি পাকস্থলী। তো এই পাকস্থলীর মধ্যে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি থাকে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্য হজমে সাহায্য করে, কিন্তু এটার পরিমাণ যখন পাকস্থলীতে অনেক বেশি হয়ে যায়, যেমন এখন আমরা হাজির বিরিয়ানি, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এগুলো খাই, কাচ্চি বিরিয়ানি এগুলো যখন খাই, তখন ওইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ আরো বেশি হয়। বেশি হওয়ার কারণে আমাদের পেটের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। আমরা তখন মানে খুব স্বাভাবিকভাবে মানে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট গুলো দেখা দেয়। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধ্বংস করার জন্য আমরা ক্ষার জাতীয় জিনিসপত্র খাই। কি খাই? ক্ষার খাই। তাহলে এটা হলো অ্যাসিড, এটা হচ্ছে আমাদের এখানে কি বলুন তো, অ্যাসিড। এই অ্যাসিডকে ধ্বংস করার জন্য আমাদের ক্ষার জাতীয় দ্রব্যাদি খাইতে হয়। তো এই ক্ষার জাতীয় দ্রব্যগুলোর মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বা আমরা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো খাই এর মধ্যে থাকে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অথবা থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এর মধ্যে থাকে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন কাহিনী হইল যে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে কি ঘটে ভাই? অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে কি ঘটে? অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে আমরা যে জিনিসটা পাবো, একটা পাই হলো লবণ, আর আমরা পাই হলো পানি। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে আমরা পাই হচ্ছে কি লবণ, এবং কি পাই? পানি। তাহলে অ্যাসিড হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমাদের যে গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলো কার মধ্যে থাকে? গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে না, ওষুধ, সেগুলোর মধ্যে থাকে। এর মধ্যে থাকে হচ্ছে ক্ষার। এখন ক্ষারগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। এখন কাহিনী হইলো যে লবণ এবং পানি তৈরি করবে, এই জন্য এই বিক্রিয়াটার নাম হলো প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যদি লবণ পানি তৈরি করে, সেই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হলো প্রশমন বিক্রিয়া। তাহলে দেখেন ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, তাহলে আমাদের বিক্রিয়ায় তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, প্লাস তৈরি হবে যেটা, যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন তৈরি করবে, তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্লোরিন এখানে দুইটা লিখছি, বাট এখানে আছে একটা, তার মানে সামনে দুই দিলেই ক্লোরিন এখন দুইটা, হাইড্রোজেন দুইটা হয়েছে। এখানে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি হলো H2O। যখন আমি H2O লিখতে যাচ্ছি, তাহলে হাইড্রোজেন দুইটা ঠিক লিখছি, অক্সিজেন কিন্তু একটা লিখছি, এর জন্য আমার এর সামনে দিতে হবে কত? 2। তার মানে দেখেন 2H2 মানে 2 দুগুণ 4টা হাইড্রোজেন, দেখেন এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, মোট 4টা হাইড্রোজেন। অক্সিজেন এখানে দুইটা, এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। ম্যাগনেসিয়াম এখানে, এখানে একটা, ক্লোরিন এখানে দুইটা, এখানে আছে দুইটা। হ্যাঁ, শেষ। তাহলে আমরা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে আমরা কি কি পাইছি? লবণ এবং পানি পাইছি। লবণ এবং কি পাইছি? পানি পাইছি। তাহলে আমাদের বিক্রিয়া করেছিল কে কে? অ্যাসিড এবং ক্ষার। বিক্রিয়া করছিল অ্যাসিড এবং ক্ষার। আমরা আবার যদি দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে আমরা পাবো কি? লবণ এবং পানি পাবো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ পাবো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লোরিন এখানে 3টা লিখছি, বাট এখানে আছে একটা, এর সামনে 3 দিলাম, ক্লোরিন হবে কয়টা? 3টা।
এখন অ্যালুমিনিয়াম এখানে একটাই আছে। এখন হাইড্রোজেন এখানে তিনটা, এখানে তিনটা, নাকি? তার মানে আমরা এখানে লিখতে পারি হলো পানির সংক্ষেপটা যখন লিখবো, লেখার পর আমরা মেলানোর চেষ্টা করবো কি এখানে হাইড্রোজেন দুইটা, এখানে অক্সিজেন হচ্ছে তিনটা। এখানে হাইড্রোজেন তিনটা, অক্সিজেন হলো তিনটা। তাহলে অক্সিজেন যেহেতু তিনটা আছে, তার মানে অক্সিজেন তিনটা বানাইতে গেলে আমরা কত দিতে হবে? তিন। তিন দুগুণ ছয়টা। এখানে হাইড্রোজেন তিনটা, এখানে হাইড্রোজেন তিনটা, মোট ছয়টা। ঠিক আছে? এখানে তিন দুগুণ ছয়টা। এখানে অক্সিজেন তিনটা, এখানে অক্সিজেন আছে কয়টা? তিনটা। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং পাবো হলো কি পানি। এর বাহিরে আমরা আরো দুটো প্রশমন বিক্রিয়া দেখাতে পারি। আমরা আরো দুইটা প্রশমন বিক্রিয়া দেখাইতে পারি। সেই দুইটা হচ্ছে কারা কারা? আমি এই দুটো একটু রেড কালিতে লিখে দিই। দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধরেন আপনার এখানে বিক্রিয়া করতেছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। বিক্রিয়া করে লবণ তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই সোডিয়াম আর এই হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ, আমাদের যে খাবার লবণ সেটা। আর তৈরি করবে হলো পানি, অর্থাৎ H2O তৈরি করবে হলো পানি, H2O। এরপরে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে KCl লবণ, প্লাস হচ্ছে তৈরি হবে হলো পানি। এই হলো আমাদের প্রশমন বিক্রিয়া। যতটুকু প্রশমন বিক্রিয়া সম্পর্কে বলেছি, এর বাহিরে আর কোনো কিছুই আপনাকে পড়তে হবে না, কোনো কিছুই আপনার জন্য লাগবে না। এখন আমরা জাস্ট একটু রিডিং করে সামনে আগানোর চেষ্টা করবো। দেখেন পেটের অ্যাসিডিটি লেখা আছে এইটুকু লাইন, এই লাইনের বিশ্লেষণ এতটুকু আমাদেরকে করতে হবে। আমরা দেখেন পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখেন অ্যান্টাসিড জাতীয় যে গ্যাস্ট্রিক ওষুধগুলো, এগুলোর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। দেখেন এই প্রশমিত করে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, যার নাম প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? প্রশমন বিক্রিয়ার কার্যক্রম শেষ। এরপরে দেখেন যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপর বসবাস করছি সেই মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু পরিবর্তন সময়, শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীতে এইসব পরিবর্তন ঘটেছে। যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবী ছিল এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত, সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন, সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো হাজারো রকমের পদার্থ। এখন কাহিনী হইলো এত রিডিং করে যে আমার টাইম আছে রে ভাই। আমি যেই জায়গা দরকার সেটা হচ্ছে রসায়নের কিছু ক্ষেত্র, বায়ু। আমরা সকলেই জানি যে বায়ুর প্রধান উপাদান হলো নাইট্রোজেন। ঠিক আছে? এবং হলো অক্সিজেন। দেখেন কেন এরা প্রধান, দেখতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। বায়ুর প্রধান উপাদান কেন হাইড্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সরি, অক্সিজেন এবং নাইট্রোজেন, সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন আমরা যদি এখানে আসি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো বায়ু। কি বলেন তো? বায়ুর মধ্যে থাকে হলো কি নাইট্রোজেন এবং হলো অক্সিজেন, এই দুটো হচ্ছে প্রধান উপাদান। কারণ হলো নাইট্রোজেনের পরিমাণ হলো 78.01%, আর অক্সিজেনের পরিমাণ হলো 20.94%। এছাড়াও বায়ুতে শুধুমাত্র কি এই দুটো উপাদান আছে? না, বায়ুতে আর কি কি আছে? আছে হলো আর্গন, নিয়ন, হিলিয়াম, ধূলিকণা, এরকম অনেক কিছু। হ্যাঁ, দেখেন আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত বা ডিকম্পোস্ট খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়াকে তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। তাহলে আমরা বায়ুর প্রধান উপাদান মনে রাখবো হলো কি নাইট্রোজেন 78.01%, আর অক্সিজেন হলো 20.94%। বায়ুতে আরেকটা সবচেয়ে বিষাক্ত যে জিনিস সেটা হলো কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা হলো 0.003%, 0.003% বা এরকম কিছু একটা। হ্যাঁ, 0.03%। আমি বেশি লিখে ফেলেছি হয়তো বা, 0.03%। আচ্ছা, বায়ুতে আর কি কি থাকে? থাকে হলো আর্গন, থাকে হলো নিয়ন, থাকে হচ্ছে হিলিয়াম, এবং বায়ুতে থাকে হচ্ছে ধূলিকণা। বায়ুতে কি থাকে? ধূলিকণা থাকে। এই জিনিসগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো ভাই, কিচ্ছু করার নাই। খাবারের পানি, দেখেন খাবারের পানিতে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং হলো H2O যেটা থাকে।
যে পানি সহ বিভিন্ন খনিজ লবণ থাকে, খাবারের পানি। তাহলে বায়ু শেষ, এরপর আমরা আসবো কোথায়? পানিতে। পানির মধ্যে কি কি থাকে তাহলে? বলা হয়েছে যে জীবের শরীরের বেশিরভাগই পানি, শরীরের বিষাক্ত পদার্থ পানির দ্রবীভূত প্রস্রাব এবং ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। এখন দেখেন খাবারের পানিতে পানি ছাড়া বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরের পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। ফোলা ওঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যু এটি মূল কারণ। তার মানে আমাদের পানিতে খনিজ লবণ হিসেবে আমাদের থাকে হচ্ছে ক্যালসিয়াম, আর মনে রাখবো হলো ম্যাগনেসিয়াম। এমসিকিউ এর জন্য এটুকু লাগবে ভাই, এটুকু লাগবে। আর পানির স্বল্পতা হলে কি রোগ হইতে পারে? পানির স্বল্পতা, পানির স্বল্পতা হইলে ডিহাইড্রেশন হতে পারে। মনে রাখবো কি? ডিহাইড্রেশন, হাইড্রেশন। ডিহাইড্রেশনের কারণে কি হইতে পারে? ওলা ওঠা রোগ বা কলেরা। ওলা উঠা, ওলা উঠা বা কি হইতে পারে? কলেরা। এই কলেরা রোগ বা ওলা ওঠা রোগের প্রধান কারণ হলো পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন। ঠিক আছে? দেখেন সারের মধ্যে যদি আমরা যাই, সেইখানে কি কি আছে একটু আলোচনায় আসি। দেখেন সার, আমরা যে খাবার খাই তেমনি উদ্ভিদেও খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলিক যৌগ থাকে। দেখেন সারের মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তাহলে সার। পানির পরে আমরা মনে রাখবো হলো কি বলুন তো? সার। সারের মধ্যে কি থাকে? থাকে হলো নাইট্রোজেন, থাকে হলো ফসফরাস, থাকে হলো ক্যালসিয়াম, নাইট্রোজেন থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, ম্যাগনেসিয়াম থাকে, থাকে হলো কি বলুন তো? পটাশিয়াম। মনে রাখবেন ইউরিয়ার, ইউরিয়ার সংকেত। এটা একটু লিখে দেই ভাই, এটা লাগে। ইউরিয়ার সংকেত, এটা আমাদের পরে কাজে লাগবে, একটু মুখস্থ করে ফেলেন। যে NH2 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড হলো NH2, এটা হচ্ছে ভাই ইউরিয়ার সংকেত। আর ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ হলো 46%। কত পার্সেন্ট? 46%। এটা একটু মনে রাখবেন। ঠিক আছে? দেখেন আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদের খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি। এগুলো মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়াও বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাই দেখেন বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে থাকে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। কাগজ, আমাদের পরের টপিক হলো কি বলেন তো? কাগজ। তো কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজের প্রধান উপাদান হচ্ছে কি বলেন তো? সেলুলোজ। দেখেন যে কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত রাসায়নিক বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। আমাদের 1.2 শেষ। আমরা 1.3 দেখতে পাচ্ছি যে রসায়নের সাথে বিজ্ঞান অন্যান্য শাখার সম্পর্ক। এই সম্পর্কে আমি কিছুক্ষণ টাইম নেব, কারণ এই জিনিসগুলো কেউ ওইভাবে পড়ায় না। আমাদের বাসার শিক্ষক হোক বা আসলে ওগুলো না বলি, মানে আমাদেরকে এই জিনিসগুলো আমরা স্কিপ করতে থাকি। আমরা এই জিনিসটি স্কিপ করব না, আমরা এখান থেকে কিছু জিনিস সহজভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখেন রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার যে সম্পর্ক সেটা নিয়ে আমরা একটু আলোচনা আসি। প্রথমত দেখেন যে ইতিমধ্যেই তোমরা জেনেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়ন, তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা কি? দেখেন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। কি করে? তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, করলো, সেটা আমরা দেখবো। তার মানে আমরা এখন দেখবো যে জীববিজ্ঞানের সাথে রসায়নের যে সম্পর্ক সেইটা ভাই। জীববিজ্ঞানের সাথে কার সম্পর্ক? রসায়নের যে সম্পর্ক সেটা আমরা দেখবো। দেখেন উদ্ভিদ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, মূল দিয়ে পানি এবং পানি শোষণ, মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতি সবুজ পাতার বর্তমান
ক্লোরোফিলের সাহায্যে পানি তার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি পায়, মানে ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহের এসব রাসায়নিক পদার্থ ও তাদের ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়, তাই জীববিজ্ঞান রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। দেখেন, আমি বলি যে আমি যদি আপনাকে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আসি, তাহলে রসায়নের সাথে কার সম্পর্ক? জীববিজ্ঞানের সম্পর্ক। রসায়নের সাথে সম্পর্কটা কার হলো? জীববিজ্ঞানের। তাহলে সালোক সংশ্লেষণ আসলে কোথায় হয়? সালোক সংশ্লেষণ মূলত হয় হচ্ছে পাতার ক্লোরোফিল ব্যবহার করে। সালোক সংশ্লেষণ যদিও বলে যে কোথায় হয়, মনে রাখবো হচ্ছে উদ্ভিদের পাতায় হয়। উদ্ভিদের পাতায় হয়। উদ্ভিদের পাতায় হয়। উদ্ভিদের পাতায় কি থাকে? উদ্ভিদের পাতায় থাকে হচ্ছে ক্লোরোফিল। উদ্ভিদের পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। আসলে ক্লোরোফিল কি? ঠিক আছে, এখান থেকে কনফিউশন ক্লিয়ার করা দরকার। ক্লোরোফিল আসলে কি? ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক বা রং, ঠিক আছে, যে উদ্ভিদের পাতায় পাওয়া যায়। এখন পাতার মেসোফিল টিস্যুতে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যু নামে একটি টিস্যু আছে, এই টিস্যুতে পাওয়া যায়। কোন টিস্যুতে? পাতার মেসোফিল টিস্যুতে। আচ্ছা, দেখেন 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 মোল যদি অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে আমরা পাবো হচ্ছে C6H12O6+। দেখেন কার্বন 6টা। আচ্ছা, 6 দুগুণে 12টা অক্সিজেন, হাইড্রোজেন লাগবে, তাই না? আচ্ছা, এইখান থেকে একটু যদি আমরা আসি যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, একটু বাফারিং হচ্ছে মনে হয়, সেই জিনিসটা আগে আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, তো আমরা যে জিনিসটা বলছিলাম যে আমি এখানে একটা ভুল তথ্য লিখছিলাম, সেটা আমি একটু সংশোধন করে দেই। সেটা হলো যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে আমরা দেখবো সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 মোল পানি, এরা যদি বিক্রিয়া করে, এখানে উপস্থিত থাকবে হচ্ছে আলো এবং হচ্ছে প্রভাবক আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পাতার যে ক্লোরোফিলটা ছিল সেটা।
লোহার ক্লোরোফিল মিলে যে বিক্রিয়া করে যেটা তৈরি হবে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করবে, অর্থাৎ C6H12O6 প্লাস হচ্ছে অক্সিজেন, সেটা মেবি 6। আমরা একটু মেলানোর চেষ্টা করি। কার্বন এখানে 6টা, কার্বন 6টা অলরেডি লিখছি। অক্সিজেন হলো 6 দুগুণ 12টা, এখানে 6টা লিখেছি, এখানে 6 দুগুণ 12টা অলরেডি লিখে ফেলছি। দেখেন এখানে 6 দুগুণ 12টা, এখানে 12টা লিখে ফেলছি। এখানে 6টা অক্সিজেন ছিল, এখানে 6টা অক্সিজেন লিখছি। আর হাইড্রোজেন হলো 6 দুগুণ 12টা, এখানে লিখেছি কয়টা? 12টা, অর্থাৎ বিক্রিয়ার সমতাকরণ কমপ্লিট। তাহলে এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমাদের কি কি তৈরি হলো? তৈরি হয়েছে গ্লুকোজ, তৈরি হলো কি অক্সিজেন। বিক্রিয়ায় আরেকটা জিনিস তৈরি হতে পারে, সেটা হলো তাপ শক্তি বা এনার্জি তৈরি হতে পারে। তাহলে আমরা মনে রাখবো 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 6 অণু পানি বিক্রিয়া করলে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি হবে গ্লুকোজ এবং কি অক্সিজেন। এই জিনিসগুলো আমাদেরকে একদম ডিপলি মনে রাখা লাগবে। তো যাই হোক, যে রসায়নের সাথে জীববিজ্ঞানের যে সম্পর্ক সেটা কমপ্লিট। দেখেন এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। দেখেন পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রসায়নের এই অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপাদন হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। আর রসায়ন আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো কি যে একটি শাখা, রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা। গণিতের সাথে রসায়নের সম্পর্ক কি? রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে গণনার কাজে গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয়, বিক্রিয়ার হার নির্ণয় ইত্যাদি। আমরা এরপরে আসবো। এছাড়াও বিজ্ঞানের আর যে সব শাখা আছে তার প্রায় সব শাখার সাথে রসায়নের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক রয়েছে। আমরা কেন রসায়ন পড়বো? কারণ এখানে একটু পড়লেই হবে। এখানে আমাদের কিছু জিনিস আছে ভাই, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। যে শুধু কি তাই, জমিকে উর্বর করার জন্য তৈরি করা হচ্ছে সার, ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক বা ইনসেকটিসাইডস। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করেছে প্রিজারভেটিভস। তার মানে মনে রাখবো, খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে রাসায়নিক দ্রব্য বা যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে প্রিজারভেটিভস বলে। সংজ্ঞাটা লিখে ফেলি, যে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, খাদ্য দ্রব্যকে দীর্ঘদিন, কতদিন? দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে রাসায়নিক দ্রব্য, যে রাসায়নিক দ্রব্যের পরিমিত মাত্রা ব্যবহার করা হয় বা পরিমিত ব্যবহার করা হয় তাকে প্রিজারভেটিভস বলে। তাকে কি বলা হয়? আমরা দোকানে যে জুসগুলো খাই না, এগুলোতে প্রিজারভেটিভস দেওয়া থাকে, ঠিক আছে? প্রিজারভেটিভস বলে। তার মানে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার করা হয় তাকে প্রিজারভেটিভস বলে। আচ্ছা, এখন দেখেন যে জাতীয় রাসায়নিক পদার্থ অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। আজ কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ। একসময় এই সকল রোগে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সাম্প্রতিককালে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে। হ্যাঁ, কোভিড-19 সময় টিকা দিয়ে প্রচন্ড লেভেলের মনে করেন অ্যালার্জি জাতীয় সমস্যা। কিভাবে বলতে পারো? দেখো যে রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এ সকল রোগের ওষুধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এখন ওষুধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পাচ্ছে। শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু। এখন দেখেন পরিবেশের জন্য ক্ষতিকারক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু বলি। পরিবেশের জন্য ক্ষতির কারণ, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর যেগুলা, তার মধ্যে হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। প্রথমত আমরা মনে রাখবো হলো সালফার ডাই অক্সাইড। মনে রাখিস ভাই, পরীক্ষায় কাজে লাগবে। SO2।
হ্যাঁ, এরপরে দেখেন কি বলা আছে যে সাম্প্রতিককালে থেকে বললাম যেটা সালফার ডাইঅক্সাইড লিখছি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। কি মনে রাখবো? কার্বন ডাইঅক্সাইড এবং কি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, CO2। আচ্ছা, তারপরে মনে রাখবো হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, সেটা হলো কি CO। তার মানে এই যে তিনটা জিনিস আমি এখানে লিখেছি, এগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলো গাছপালায় যদি যায় ক্ষতি করবে, মানুষের শরীরে গেলে ক্ষতি করবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের এগুলোর উত্তরণ সংক্রান্ত চিন্তা ভাবনা করতে হবে। তো রসায়নের কল্যাণ যেমন আছে, অকল্যাণ অর্থাৎ ক্ষতিও আছে। ঠিক আছে? তো দেখেন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড বা সালফিউরিক অ্যাসিড যা কিছুই বলেন না কেন, যে অ্যাসিড জাতীয় জিনিসগুলো আছে এগুলো আমাদের পরিবেশের জন্য মোটামুটি ভাবে অনেক বেশি ক্ষতিকর। হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমরা বলে রাখি যে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এগুলো কার জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইনের জন্য দায়ী। এখন দেখেন যে আমাদের আর যে জিনিস দরকার, আর যে জায়গাটাতে আমাদের দরকার সেটা হইলো মনে রাখবো আহ আচ্ছা, এখানে একটু খেয়াল করি ভাই যে বিভিন্ন ভারী ধাতু আছে, এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। তারা কারা কারা? পারদ, লেড, আর্সেনিক এবং হচ্ছে কোবাল্ট। এগুলো পরীক্ষায় আসে, ভারী ধাতু। আমি এমসিকিউ যখন সলভ করাবো দেখবেন এখানে অনেক প্রশ্ন পাবেন ভারী ধাতু। এগুলো মনে রাখিস, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ভারী ধাতু কারা কারা? মনে রাখবো হচ্ছে কোবাল্ট। কি মনে রাখবো? কোবাল্ট, পারদ বা মার্কারি, মনে রাখবো হচ্ছে লেড, আর একটা মনে রাখবো হলো আর্সেনিক। তাহলে ভারী ধাতু আমরা অবশ্যই এই চারটা মনে রাখবো। এছাড়া আরো ভারী ধাতু আছে, ক্যাডমিয়াম আছে, ক্রোমিয়াম আছে, এগুলো ভারী ধাতু। ঠিক আছে? তাহলে আমরা কোবাল্টের সংকেত আমরা কি জানি? CO। মার্কারির সংকেত আমরা জানি হচ্ছে HG। লেডের সংকেত আমরা জানি হচ্ছে PB বা প্লাম্বাম। আর্সেনিকের সংকেত আমরা জানি হচ্ছে S। ঠিক আছে? এগুলো অবশ্যই আমরা মনে রাখবো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এগুলো ভারী ধাতু। এগুলো কি কি ক্ষতি করতে পারে? যে বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করে চলেছে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে। এসব মাছ এবং উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি, পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে কাজে কীটনাশক ব্যবহার করে, কিন্তু তা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করলে অতিরিক্ত কীটনাশক, যে বিভিন্ন ধরনের মনে করেন বৃষ্টির পানিতে ধুয়ে নদ নদী খাল বিলের পানিতে গিয়ে পরে যা ওই পানিকে দূষিত করে। এই সকল কীটনাশকের কোনো কোনো কিছুই অংশ উদ্বায়ী হয় তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করছে। যাক, এগুলো একটু পড়তে হবে। রসায়ন অনুসন্ধান এবং গবেষণা, এখানে তেমন কিছু পড়তে হবে না, জাস্ট রিডিং করে যেতে হবে। আর এইখানে আমাদের যে জিনিসটা পড়া লাগবে ভাই, এটা হলো এই জায়গাটা, কোন জায়গাটা? এই যে রসায়ন অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। ঠিক আছে? রসায়ন অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার যে ধাপ, এটা আমি আর এখানে বোর্ডে লিখতেছি না, আপনি জাস্ট দেখেন যে প্রথম কাজ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা লাগবে। বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া লাগবে। তারপর প্রয়োজনীয় বস্তু, যন্ত্রপাতি, পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে, পরীক্ষণ, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। তার মানে এই ছয়টা আমাদের মনে রাখলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না এখানে। এরপরে দেখেন যে রসায়ন পরীক্ষাগার বা ব্যবহার এবং ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য। এখানে একটা জিনিস বলি ভাই, দেখেন যে সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে। বুঝতেই পারছো, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। অনেক রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, আবার কোনোটা কেমন বলেন তো দেখেন, আবার কোনোটা হচ্ছে দাহ্য, সহজে যাতে আগুন ধরে যায়, কোনোটি আমাদের শরীরের ক্ষতি করে, আবার কোনোটি পরিবেশের জন্য ক্ষতি করে। রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাঁচের তৈরি। তাই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ হবে সতর্কতামূলক, ব্যবস্থা নিতে হয়। একটু অসতর্ক হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে, পোশাকে পড়লে পোশাক নষ্ট হয়ে যেতে পারে। তাই শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন। আচ্ছা,
এবং রসায়ন গবেষণাগারের ব্যাপারটি আপনার হাতা তৈরি হবে হাতের কবজি পর্যন্ত, আর হাঁটু লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়। হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হবে হ্যান্ড গ্লাভস, চোখকে রক্ষা করার জন্য ব্যবহার করতে হবে গগলস ইত্যাদি। রসায়ন পরীক্ষাগারে নিচের সেফটি যে জিনিসগুলো সেগুলো নিয়ে যদি বলি, এইটা হলো আমাদের একটা অ্যাপ্রন, যেটা সাদা হবে। আর এইখানে যেটা আছে দেখেন, এই যে রসায়নের এই জিনিসগুলো একটু সাদা করে দেখায়, একটু সাদা করে যদি দেখাই তাহলে এখানে দেখেন এটা হলো সাদা হবে। এটা হচ্ছে আমাদের কি হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের আহ আহ উপরে চলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাটুকু তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, যাক, আমার যেটা ছিল সেটাতেই আমি যাই। আমার ফুল স্ক্রিনে দেখাতে হবে যেহেতু। এখানে অ্যাপ্রন, সেফটি গগলস, ঠিক আছে। এই যেটা আমার যে চশমাটা আছে সাধারণ চশমা, এর দুই পাশে যদি এরকম দুইটা জিনিস থাকে, আই শিল্ড থাকে, এটা হচ্ছে আমাদের সেফটি গগলস। গগলস মানে হচ্ছে চশমা বা রাসায়নিক স্প্লাস গগলস। আর হ্যান্ড গ্লাভস মানে যেটা আমরা হাতে পরবো। আর মাস্ক তো আমরা জানি করোনার সময় ব্যবহার করছি। এখানে কিছু জিনিস বলি আসলে কেন এগুলো পড়বো আর এগুলো নিয়ে ডিটেলস পড়বো কেন সেটাও একটু বলি ভাই, কারণ এগুলো নতুন টপিকস। আগে এরকম কোনো কিছু বইয়ে ছিল না, আমার নিজেরও আজকে যে পড়াইতে আসে এগুলো দেখলাম। অ্যাপ্রনের ক্ষেত্রে আমি বলি কেন অ্যাপ্রন পড়বো। অ্যাপ্রন পড়ার জন্য আমি আপনাকে কিছু জিনিস বলি। অ্যাপ্রনটা হবে থ্রি কোয়ার্টার, অর্থাৎ আমাদের পুরো বডিটা যদি হয় চার ভাগ করে, তিন ভাগ থাকবে আবৃত, এক ভাগ থাকবে অনাবৃত বা ঢাকা ছাড়া, ঠিক আছে। আর অ্যাপ্রন হবে সাদা কাপড়ের। কি কাপড়ের হবে? অ্যাপ্রন হবে সাদা কাপড়ের। অ্যাপ্রন কোনো ক্রমে সিনথেটিক কাপড়ের হবে না। কি হবে না? সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন হবে না, এটা হবে না। অ্যাপ্রন কোনো অবস্থাতেই কি কাপড়ের হবে না? সিনথেটিক কাপড়ের হবে না, সাদা কাপড়ের হবে। এবং অ্যাপ্রন অবশ্যই সুতি কাপড়ের হবে। কি কাপড়ের হবে? সুতি কাপড়ের হবে। অ্যাপ্রনটা হবে হাফ হাতা, এটা মনে রাখতে হবে। এখন অ্যাপ্রন কেন পরবো? অ্যাপ্রন রক্ষা করার জন্য আমরা তিনটা জিনিস মনে রাখবো। অ্যাপ্রন যদি পরি তাহলে আমাদের বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি নিয়ে কাজ করতে হয়, তার মধ্যে অ্যাসিড অন্যতম। এটা পরলে পোশাকের ক্ষতি হবে, তার আমরা পোশাক রক্ষা করার জন্য পরবো। দুই নম্বর কথা হইলো মানসিক প্রস্তুতির জন্য অ্যাপ্রন পড়তে হবে। আপনি যে রাসায়নিক ল্যাবরেটরিতে যাচ্ছেন তার একটা প্রিপারেশন হিসেবে কি মানসিক প্রস্তুতির জন্য আমরা অ্যাপ্রন পরবো, মানসিক প্রস্তুতি। তিন নম্বর যেটা আমরা মনে রাখবো সেটা হলো ত্বক রক্ষা করার জন্য। ত্বক বা আমাদের যে স্কিন আছে সেটা রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাপ্রন করতে হবে ভাই। এখন দেখেন, তারপরে হচ্ছে আমাদের কি গগলস, কি মনে রাখবো? গগলস, বা আমরা যদি বলি এখান থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে নিরাপদ চশমা, অথবা আমরা মনে রাখবো হচ্ছে রাসায়নিক স্পালস। রাসায়নিক, এগুলো আমাদের বই নাই কিন্তু ইন ডিটেলস পড়লে ভালো। তো গগলস বা নিরাপদ চশমা যেটা, সেটা কেন পড়বো? কারণ আমরা যখন রাসায়নিক ল্যাবরেটরিতে কাজ করি তখন আমাদের যে সমস্যাগুলোর সৃষ্টি হয়, যে সমস্যাগুলো সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু উদ্বায়ী পদার্থ নিয়ে আমরা কাজ করি। কি পদার্থ নিয়ে? উদ্বায়ী পদার্থ। এগুলো আমাদের চোখে পড়ে আমাদের চোখে সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে এই উদ্বায়ী পদার্থগুলো আমাদের চোখে পড়ে আমাদের চোখে সমস্যা করতে পারে। তার মধ্যে কারা কারা? এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলা, ঠিক আছে। এরপরে হ্যান্ড গ্লাভস। এই হ্যান্ড গ্লাভস পরতে হবে কারণ হচ্ছে ক্ষত সৃষ্টিকারী যে পদার্থগুলো আছে, হ্যান্ড গ্লাভস এটা পড়তে হবে কারণ হলো ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ থেকে বাঁচার জন্য, ক্ষত সৃষ্টিকারী পদার্থ থেকে বাঁচার জন্য, অথবা জীবাণু থেকে বাঁচার জন্য। এখান থেকে আমরা মনে রাখবো ক্ষত সৃষ্টিকারী পদার্থ থেকে বাঁচার জন্য, অথবা কি জায়গা থেকে বাঁচার জন্য? জীবাণু থেকে বাঁচার জন্য, বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী পদার্থ থেকে বাঁচার জন্য। দেখেন, ক্লোরিন যদি আপনার হাতে পড়ে আপনার হাতে ক্ষত সৃষ্টি হবে। সালফিউরিক অ্যাসিড অনেক বেশি নিরোধক, ঠিক আছে। ল্যাবরেটরিতে কাজ করার সময় ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে হয়। বৈদ্যুতিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে হ্যান্ড গ্লাভস পরতে হবে। বৈদ্যুতিক শক, ঠিক আছে। তো এই যে যতটুকু বলেছি ভাই, এতটুকু পড়লেই আমাদের জন্য আর কিচ্ছু পড়া লাগবে না।
এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির, সেটি কি বিস্ফোরক, দাহ্য নাকি তেজস্ক্রিয়। এটি বোঝার জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম প্রবর্তন করেন 1992 সালে সম্ভবত, যা গ্লোবালি হারমোনাইজড সিস্টেম বা জিএইচএস নামে পরিচিত। গ্লোবালি হারমোনাইজড সিস্টেমে বিভিন্ন পদার্থের ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য বিভিন্ন সুনির্দিষ্ট পিক্টোগ্রাম বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা শব্দ মনে রাখবো, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম জিএইচএস। এটার পূর্ণরূপ কখনো কখনো পরীক্ষায় ক নম্বর প্রশ্নে লিখতে দিতে পারে। আচ্ছা, মাস্ক কেন ব্যবহার করবো এটা তো বলি নাই। মাস্ক ব্যবহার করব যেই উদ্বায়ী পদার্থগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যেমন নিরবঘাতক কার্বন মনোক্সাইড আমাদের দেহে প্রবেশ করতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সালফার ডাইঅক্সাইড আমাদের দেহে প্রবেশ করতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সেগুলো থেকে বাঁচার জন্য হলে অবশ্যই আমাকে কি করতে হবে, মাস্ক করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি পরের যে জায়গা সেটা আসি। পরের জায়গাটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। হ্যাঁ, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যেহেতু এটা খুবই জরুরি। দেখেন, বিস্ফোরক পদার্থ বা এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস, এই এক্সপ্লোসিভ যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখেন যে এ চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থের আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরের এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। এখানে যে কয়টা আছে তার মধ্যে হচ্ছে টিএনটি, পারক্সাইড এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে আমরা প্রথমত যে জিনিসটা মনে রাখবো সেটা হলো বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থ এখানে কি কি আছে আমরা মনে রাখবো, জাস্ট মনে রাখবো হচ্ছে টিএনটি, ট্রাই নাইট্রোটলুইন। পারঅক্সাইডের মধ্যে আমরা মনে রাখবো হাইড্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটা বাংলায় মনে রাখবো, নাইট্রোগ্লিসারিন। আমরা অবশ্যই মনে রাখবো হচ্ছে কি, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, পারঅক্সাইড এবং কি, নাইট্রোগ্লিসারিন। এরপরে দেখেন যে আমাদের দাহ্য পদার্থগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ। এসব পদার্থ দ্রুতই আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। তার মানে পরেরটা হলো মনে রাখবো হলো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কোনগুলো, যেগুলো সহজে আগুন ধরে যেতে পারে। তারা কারা কারা তারা হচ্ছে অ্যালকোহল, যা আমরা খাই বুধ হয়ে থাকি কখনো কখনো, যদিও কখনো খাওয়ার সৌভাগ্য হয় নাই। এরপরে হচ্ছে কি, সরি দুর্ভাগ্য, ইথার। অ্যালকোহলের সংকেত যদি আমরা মনে রাখি, সাধারণ সংকেত CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি C1H2 × 1+1 আর হলো OH, তারপর হবে কি CH3OH, তার মানে এটার নাম হতো কি মিথানল। এরকম করে আমরা পাবো ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডিথানল। এই 10টা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অ্যালকোহল নিয়ে কাজ মোটামুটি। ইথার মানে হলো বন্ড ও বন্ড, এটা এটা কার সংকেত, ইথার। আমি যদি এরকম বলি যে C2H5 বন্ড, এরকম লিখতে পারি CH3 বন্ড ও বন্ড হলো CH3। দেখেন দুই পাশে দুইটা মিথাইল মূলক আছে আর মাঝখানে ইথার আছে, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এগুলো যদি পরীক্ষায় তুলে দেয় বিপদ হয়ে যাবে। শুধুমাত্র এই বইটা পড়লে হবে না, একটু ডিপলি চিন্তা ভাবনা করে পড়তে হবে। আমি চ্যাপ্টার শেষ করব, তাই এই জিনিসগুলো বলতেছি, এগুলো মোটামুটি ভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে, যে দাহ্য পদার্থ হচ্ছে অ্যালকোহল এবং কি ইথার, এদের সংকেতগুলো একটু জানা লাগবে। এরপরে দেখেন আমাদের যেটা আছে বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থগুলোর মধ্যে আছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল ইত্যাদি বিষাক্ত পদার্থ। তার মানে এগুলো মিশাই এখানে আমরা সবগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা মনে রাখবো হলো বিষাক্ত পদার্থ। কি পদার্থ, বিষাক্ত পদার্থ কারা কারা, বেনজিন। বেনজিনের সংকেত কি ভাই, C6H6। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন C6H5Cl। এরপরে আমাদের কি আছে আরেকটা, মিথানল। কিছুক্ষণ আগেই দেখাইলাম মিথানল, এটা বিষাক্ত মদ। হ্যাঁ, যে CH3OH, নাম কি মিথানল। এরপরে দেখেন যে উত্তেজক পদার্থ, এগুলো হচ্ছে কারা কারা সেটা নিয়ে যদি আমরা বলি, যে উত্তেজক পদার্থ,
এই উত্তেজক পদার্থগুলোর মধ্যে যেগুলো আছে ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, N2O। এখানে সংকেতের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে N2O বা নাইট্রাস অক্সাইড যেটা সেটা। আর এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে, তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। এরপর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখবো। এইবারে যদি দেখি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কারা কারা, তাদের মধ্যে আমাদের প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে বেনজিন, টলুইন এবং হচ্ছে জাইলিন। এই তিনটাই মনে রাখবো। বেনজিনের সংকেত অলরেডি লিখে দিয়েছি, বেনজিন, টলুইন, আর হচ্ছে আমাদের লাস্টে হচ্ছে কি হলো, জাইলিন। এই সংকেতগুলো আপনি গুগল করলেও পাবেন, ঠিক আছে। এই সংকেতগুলো আমাদের লাগবে এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে, একদম মুখস্থ টাইপ। এরপর তেজস্ক্রিয় পদার্থ আমরা জানি হচ্ছে ইউরেনিয়াম এবং হচ্ছে রেডিয়াম। তার মানে আমরা মনে রাখবো হলো তেজস্ক্রিয় পদার্থ কারা কারা, তেজস্ক্রিয় পদার্থ কারা কারা সেটা যদি আমরা বলি, আমরা মনে রাখবো হচ্ছে 88 নম্বর যে মৌল সেটা হচ্ছে রেডিয়াম, আর 92 নাম্বার যেটা সেটা হলো ইউরেনিয়াম, দুইটা। এরপরে পরিবেশের জন্য ক্ষতিকর কারা কারা হতে পারে, পরিবেশের জন্য ক্ষতিকর যারা তারা হচ্ছে লেড এবং মার্কারি। আমরা এখানে আরেকটা জিনিস স্টার দিয়ে দেখাই দিই যাতে করে লাইনগুলো চিনতে সমস্যা না হয়। এটা একটা, এটা একটা, এখান থেকে হচ্ছে এটা একটা, এটা একটা, এগুলো একদম হুবহু মুখস্থ। এরপরে আমাদের কি কি বলেছি আমি যেন, এরপরে বলেছি হচ্ছে আপনার পরিবেশের জন্য ক্ষতিকর। এই হ্যাজার্ড বা সিম্বলিক সম্পর্কে ধারণা রাখা লাগবে। পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর কারা, সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হলো লেড এবং মার্কারি, এগুলো ভারী ধাতু। লেড বা প্লাম্বাম বা পিবি, আর একটা হলো মার্কারি বা এইচজি, এগুলো পরিবেশের জন্য কি ক্ষতিকর। ক্ষত সৃষ্টিকারীগুলোর মধ্যে যারা আছে, ক্ষত সৃষ্টিকারী, লাস্ট আমাদের চ্যাপ্টারের বেসিক শেষ, ক্ষত সৃষ্টিকারী, ক্ষত সৃষ্টিকারী কারা, ক্ষত সৃষ্টিকারীগুলোর মধ্যে আছে আমাদের কে কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ঘন দ্রবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড ECl, সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2, SO4, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রবণ, ঘন দ্রবণ। এই কটা মনে রাখবেন ভাই, ঠিক আছে। এই কটা মনে রাখলে আমাদের এই অধ্যায়ের এই জায়গাটুকু শেষ। তার মানে ক্ষত সৃষ্টিকারী কারা কারা, ক্ষত সৃষ্টিকারী হলো এইটুকু, ঠিক আছে। যতটুকু বলছি এতটুকু পড়লেই বেসিক যে জায়গাটা সেই জায়গাটা শেষ। এখন আমাদের কিছু নমুনা প্রশ্ন আছে, পাশাপাশি আমাদের কিছু স্পেশাল বোর্ড প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখবো। দেখেন নমুনা প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল কোনটা, রেডিয়াম। কিছুক্ষণ আগে এখন পর্যন্ত এখানে লেখাই আছে তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম এবং হচ্ছে ইউরেনিয়াম। নিচের সাংঘাতিক চিহ্নটি কি প্রকাশ করে, দেখেন আমরা যদি দেখে আসি কি প্রকাশ করে। প্রথম যেটা পদার্থ ছিল না, দ্বিতীয়টা দাহ্য পদার্থ। এটা কি বৃত্তের উপরে আগুনের শিখা নাকি, একটু যদি দেখেন, একটু দেখেন, হ্যাঁ, বৃত্তের উপরে আগুনের শিখা, বৃত্তের উপরে আগুনের শিখা নয়, আগুনের শিখা। আহ এরপরে দেখেন আমাদের যেটা আছে সেটা হলো কোনটি চেনটা তেজস্ক্রিয়, যে ট্রিফয়েল যেটা সেটা হচ্ছে তেজস্ক্রিয়। কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, আমরা অবশ্যই এখানে মনে রাখবো টিন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। রসায়ন গবেষণা প্রক্রিয়ায় পঞ্চম ধাপে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়, চতুর্থ ধাপে পরীক্ষণ করা হয় এবং প্রথম ধাপে বিষয়বস্তু নির্ধারণ করা হয়। তিনটাই সঠিক, মানে ঘ নাম্বারটা। আর এখানে গবেষণা কি এবং সৃজনশীল প্রশ্ন আছে। এখন আমরা আসলে আজকে সৃজনশীল সলভ করবো না এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের যা পড়াইছে এর মধ্যে পড়লেই হবে। আমাদের আজকে যেটা আমরা শেষ করব সেটা হলো এমসিকিউ গুলো শেষ করব, ঠিক আছে। তো এমসিকিউ গুলো যদি আমরা শেষ করি তাহলে আমাদের জন্য যেটা হয়, প্রথমত দেখেন যে আমাদের এই পেজের নাম থেকেই আমরা শুরু করি। এখানে আমরা মোট 26টা এমসিকিউ আর পরে 9টা, টোটাল 35টা এমসিকিউ সলভ করাবো। এই 35টা এমসিকিউ সলভ করলে আমাদের চ্যাপ্টারটা একদম বেসিক শেষ এবং এমসিকিউ যে বোর্ড প্রশ্ন যেগুলো আসছে সেই রিলেটেড প্রশ্নগুলো শেষ হয়ে গেলে এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক এমসিকিউ আপনি অন্তত পক্ষে এই জিনিসগুলো করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম যে এমসিকিউটা আছে সেটা কি, সেটা যদি আমরা দেখি, প্রথম স্লাইডে যে কোনটি উত্তেজক পদার্থ উত্তেজনা সৃষ্টি করতে পারে, দেখেন
ক্লোরোবেনজিন, বেনজিন এবং মিথানল এগুলো প্রত্যেকটা বিষাক্ত। এখানে উত্তেজনা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড, ক নাম্বারটা। ঠিক আছে। এরপরে 2 নম্বর এমসিকিউটাতে দেখেন, কোনটি পেটের অ্যাসিডিটির সমস্যা দূর করে? আমরা যখন পড়াচ্ছিলাম, পেটের অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে হলো 2 ধরনের ক্ষার, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা তৈরি হইলো হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কি বলেন তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, LOH3। এদের সাথে বিক্রিয়া করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে লবণ এবং পানি। অর্থাৎ এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি। আর এই জায়গাতে আমাদের তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তৈরি হবে কি? পানি। তো বিক্রিয়া সমতাকরণে দেখাইতে যাইতে হবে। তার মানে বিক্রিয়া যদি সমতাকরণে দেখায়, এর সামনে 2 দিতে হয়, এর সামনে দিতে হয় 2, এর সামনে দিতে হয় 3, আর এর সামনে দিতে হবে কত? এখানে এর সামনে 2 দিতে হয়, এখানে নয়, এর সামনে দিতে হবে 3, তাহলে আমাদের বিক্রিয়া শেষ। তাহলে এইখানকার উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বারটা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 3 নম্বর স্লাইডে আমাদের বলা আছে রসায়নের জনককে। আমরা একদম মুখস্থ করেছিলাম যে আদি জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, আর আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ভন ল্যাপসিয়ে বা অ্যান্টাইন ল্যাপসিয়ে। এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। এটা বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। ভারী ধাতু কোনটি? আমরা মোট ভারী ধাতু হলো জানি 4টে। তার মধ্যে আমাদের এই বইয়ে আছে যে কি, প্লেট, মার্কারি, আর্সেনিক আর হচ্ছে কোবাল্ট। তো এইখানে আমাদের ভারী ধাতু কোনটা তাহলে? এখানে আয়রন, ক্যাডমিয়াম, মলিবডেনাম দেওয়া আছে। তার মানে এখানে সিডি যেটা, সেটা হলো ক্যাডমিয়াম। এটা হচ্ছে আমাদের এখানকার ভারী ধাতু। এটা আমাদের বইয়ে দেওয়া নাই। ঠিক আছে। যেহেতু আমাদের এইটা বইয়ে দেওয়া নাই, এই জন্য আমাদের এই ঝামেলাটা। তো এই ক্যাডমিয়াম একটা ভারী ধাতু, আর একটা ভারী ধাতু আছে সেটা হলো ক্রোমিয়াম। এই ভারী ধাতু মোট 6টা মনে রাখাটা জরুরি। পাকস্থলীতে অ্যাসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? পাকস্থলীতে অ্যাসিড প্রশমিত করার জন্য ক্ষার ব্যবহার করা হয়। সেই ক্ষারটা আমার এখনো লেখা আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম কি? হাইড্রোক্সাইড। এটা কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন। স্লাইড 6 নম্বরে যদি দেই, অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন, পরীক্ষণ সংক্রান্ত যে প্রয়োজনীয় বস্তুগুলো দরকার সেগুলো নির্ধারণ করাই হচ্ছে তৃতীয় ধাপে। আর চতুর্থ ধাপ হচ্ছে পরীক্ষণ, অর্থাৎ গ নাম্বারটা। 7 নাম্বার যেটা, যে নিচের কোনটি রসায়নের সাথে সম্পর্ক আছে? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, তিনটাই। ঠিক আছে। এটা হলো যশোর বোর্ড 24-এর প্রশ্ন। এটা একটা প্রশ্ন হইল। আচ্ছা, এরপর যদি আপনি আসেন যে তেজস্ক্রিয় পদার্থ কোনটি? আমরা অলরেডি জানি তেজস্ক্রিয় পদার্থ দুইটা, ইউরেনিয়াম এবং হচ্ছে রেডিয়াম। এটা হলো রেডিয়াম। নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ হচ্ছে কি? আমরা বিস্ফোরক পদার্থ পড়ছি 3টা, টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তার মানে এখানে বিস্ফোরক পদার্থ কি হবে? নাইট্রোগ্লিসারিন। 10 নম্বরে দেখেন আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? 26 ধরনের মৌল আছে। প্রথম দিকে পড়াইছি ভাই। এটা হচ্ছে দেখেন দিনাজপুর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড হলো 21। ঠিক আছে। স্লাইড 11-তে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। আম পাকলে কি সৃষ্টি হয়? আম পাকলে সৃষ্টি হয় গ্লুকোজ এবং কি? ফ্রুক্টোজ। আমরা পড়াইছি। কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা না ইংরেজি ভাষা? কোনটা? আপনারা একটু চিন্তা ভাবনা করেন। ঠিক আছে। এটা নিয়ে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো কি? এ পর্যন্ত প্রথম ব্যবহৃত ধাতু হলো কি? সোনা, টিন, না মার্কারি? বইয়ে পড়াইছি কিছুক্ষণ আগে। আচ্ছা, নিচের কোনটি দাহ্য পদার্থ? কোনটা? আমরা দাহ্য পদার্থ কি করছিলাম? অ্যালকোহল, ইথার করছিলাম না? তার মানে এখানে হচ্ছে ইথার। কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর? তামা, দস্তা, টিন, লেড, ভারী ধাতু। ঠিক আছে। সহজে পরিবেশের সাথে কোনো বিক্রিয়া করে ধ্বংস হতে পারে না। পরিবেশকে ধ্বংস করে কে? লেড। 16 নম্বর, অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটা? পরীক্ষা প্রণালী নির্ধারণ। এটা হলো প্রথম ধাপ। এটা হচ্ছে তথ্য সংগ্রহের জন্য পঞ্চম ধাপ। এটা হলো 6 নম্বর ধাপ। এটা হলো তৃতীয় ধাপ। কোনটা আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? ঠিক আছে, ব্রোঞ্জ। ব্রোঞ্জ আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর নিয়ে গেছে, কারণ ব্রোঞ্জ আবিষ্কার করার কারণে অস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। তার মানে পৃথিবীতে যুদ্ধ করার জন্য একটা অস্ত্র পাওয়া গেছে, এটা হলো ব্রোঞ্জ।
আর দ্বিতীয়ত হচ্ছে মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য যা যা লাগে সব এই ব্রোঞ্জ থেকে পাওয়া হয়েছে, এই ব্রোঞ্জ ব্যবহার করে। তার মানে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে এগুলা। জৈব পারক্সাইড এক ধরনের কি বিস্ফোরক পদার্থ, H2O2। তার মানে আমরা এটা অবশ্যই মনে রাখবো। কাঁচা আমে কোনটি থাকে? সাকসেনিক অ্যাসিড আর কি ম্যালিক অ্যাসিড, এটা প্রথমটা। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, ল্যাকটিক অ্যাসিড দুধে, টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে। বিস্ফোরক পদার্থ কোনটি? টিএনটি। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো বিষাক্ত পদার্থ, বেনজিন, টলুইন এবং জাইলিন। কোনটি বিস্ফোরক পদার্থ? জৈব পারক্সাইড। এই যে এখন লিখা রাখলাম। এরপর দেখেন আমাদের আর কি হইতে পারে। নিচের কোনটি হজমে সহায়তা করে? কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যেটা কার্বনিক অ্যাসিড, এটা আমাদের কোমল পানির ভেতর পাওয়া যায়। এটা নাইট্রিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড। এগুলো আমরা কোনটাই খেতে পারবো না, শুধুমাত্র এইটা আর এটা খাইতে পারি। তার মধ্যে এই যে এই যেটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমাদের হজমে সহায়তা করে। অধিক মাত্রায় ফরমালডিহাইড দেহে প্রবেশ করলে কি হতে পারে? ঠিক আছে, তীব্র মাথা ব্যথা হতে পারে। এটা অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া ষষ্ঠ ধাপ হচ্ছে ফলাফল সম্পর্কে কি, ফলাফল সংগ্রহ ও ফলাফল বিশ্লেষণ। ফলাফল সম্পর্কে আগাম ধারণা করেন, এটা আগে ছিল এখন আর নাই। 25 নম্বর যদি যাই, অনুসন্ধান ও গবেষণা সর্বশেষ ধাপ কোনটি? তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। ফলাফল সম্পর্কে আগাম ধারণা করেন, এই একই জিনিস দুইবার হয়ে গেছে। তো এইখানে দেখেন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল সংগ্রহ, ফলাফল নিয়ে আলোচনা করা এখনকার পরিণামে। পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কততম ধাপ? পরীক্ষণ, তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কততম ধাপ? অর্থাৎ এটা হলো আমাদের পরীক্ষণ, যেহেতু বলছে চতুর্থ এবং পঞ্চম ধাপ হয়। পরীক্ষণ চতুর্থ ধাপ এবং তথ্য সংগ্রহ পঞ্চম ধাপ, আমরা রাইট অ্যান্সার বলবো পঞ্চম ধাপ। ধন্যবাদ। রসায়ন চর্চা চলুক উন্মেষণের সাথে, কিন্তু আসলে এখন ধন্যবাদ নয়, আমাদের আরো 9টা এমসিকিউ আমরা সমাধান করব, সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এইখানে আমাদের আরেকটা আছে, এই পিডিএফটা আমরা একটু দেখি। ঠিক আছে, এই পিডিএফটার ক্ষেত্রে আমাদের এই পিডিএফটা দেখতে গেলে অবশ্যই আমাকে থিম চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে দেখি ভাই। আচ্ছা, দেখেন এখানে আমাদের নিচের কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত? এটা আসলে কোন পদার্থের জন্য ব্যবহৃত হয় বলতে পারবেন না? এটা আসলে কোন পদার্থের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমাদের উত্তেজক পদার্থের জন্য, সিমেন্ট এবং ডাস্ট। এ নাম্বার উত্তর। এরপরে দেখেন আমাদের পরের যে প্রশ্নটা, যে মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সার্বজনীন চিহ্ন ব্যবহার করা হবে? মিথানল আসলে কি বিষাক্ত পদার্থ? এই যে ডি নাম্বারের যেটা লাগানোই আছে আমার, সেটা। এরপরে দেখেন আমাদের পরের যেটা, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন, বিস্ফোরক পদার্থ। ডি নাম্বার যেটা, সেটা বরিশাল বোর্ড 23 আসছিল। এরপরে দেখেন আমাদের নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? বিস্ফোরক পদার্থ দেখানো আছে। এরপর প্রশ্ন কততে আসছিল? এটা ঢাকা বোর্ড 22 আসছিল। এখন দেখেন পরের প্রশ্নটা যদি দেখেন, যে কোন একটি বোতলের গায়ে এই যে বিপজ্জনক দেওয়া আছে, বোতলটিতে যে দ্রব্যটি থাকতে পারে, এটা কি বিপজ্জনক কোনটা? ক্লোরোবেনজিন, টলুইন, নাইট্রোগ্লিসারিন, হাইড্রো সালফিউরিক অ্যাসিডের ঘন দ্রবণ। এটা হচ্ছে আমাদের কি হবে? নাইট্রোগ্লিসারিন না, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, বিষাক্ত পদার্থ। এরপরে দেখেন নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ? এই যে এ নাম্বারটা, এটা পুরোনো বইয়ের সিলেট বোর্ড 20-এর কোশ্চেন যেটা আসছে, সেটা হলো এই এ নাম্বারটা। আর এরপরে দেখেন যে নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? তরল নির্দেশ করে হচ্ছে, অবশ্যই মনে রাখবো, বৃত্তের উপরে আগুনের শিখা, তার মানে হচ্ছে কি সি নাম্বার। আর এটা হলো আমাদের দাহ্য পদার্থ, এটা বিস্ফোরক পদার্থ, এটা বিপজ্জনক। রাজশাহী বোর্ড 19 আসা প্রশ্ন। এরপরে দেখেন আমাদের পরের যেটা এমসিকিউ, সেটা হলো কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ট্রি ফয়েল, যেটা সেটা হচ্ছে সি নাম্বার। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট কোশ্চেন যেটা, এলপিজি সিএনজি সংগ্রহ করে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয়? এটা আপনাদের জন্য
এটা কুইজ ধরেন, হ্যাঁ আপনি এটার অ্যান্সার আমার কমেন্টে জানান। যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন বা ফেসবুক লাইভে যারা দেখছেন তারাও কমেন্ট করতে পারেন। আমি যদি কখনো কোনো ভিডিও আপলোড দিই সেটাতে আপনারা এটার অ্যান্সার করবেন। আর তার আগে আপনারা আমার পুরো ক্লাসটা যদি দেখেন তাহলে রসায়নের যে প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এটার A to Z একটা মেইন ডিটেইলস শেষ করে ফেলেছি। আর কোনো কিছু করতে হবে না ভাই, যতটুকু বলছি এতটুকু যথেষ্ট। এর বাইরে আর এক্সট্রা কোনো কিছু নাই। আগামীকাল আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা যেটা, সেটা শেষ করে দিব। আমরা 12 দিনে রসায়ন শেষ করবো, ঠিক আছে? রসায়ন নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, একদম সহজ একটা জিনিস সহজভাবে শেষ করে দিই। তো সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।